হ্যালো বন্ধুরা, মাফিয়া এবং লাভ স্টোরি ভালোবাসার রোমান্টিক গল্প শুনতে ও পড়তে আমাদের স্টোরি অফিসিয়াল মায়ের আঁচল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আশা করি গল্পটি সবারই ভালো লাগবে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন। আরব মাথা নুয়ে রইল। কিছুক্ষণ আগেই নামিরার কল এসেছিল। প্রতিদিনকার মতো সে ভালো মনে কলটা রিসিভ করে। তবে নামিরা যে খবর দিল তাতে সে আর ভালো মন দিয়ে স্বাভাবিকভাবে বসে থাকতে পারেনি। অস্বাভাবিকভাবে সাহায্যের জন্য দৌড়ে এসেছে ভাইয়ের কাছে। নামিরার বিয়ে ঠিক হয়ে গেছে। অশান্ত মনে বলল আরব। শ্রাবণ তখন নিজের হাত পরিষ্কার করছে কফি পড়াতে। নামিরার বিয়ে ঠিক হয়েছে শুনে সে পুনরায় বিস্মিত হয়ে তাকায় আরবের পানে। অবাক কণ্ঠে জানতে চায়। ভাবুক গলাতে জিজ্ঞেস করলো শ্রাবণ। আরব অতিষ্ঠ হয়ে ওঠে। হাতের কফিটা নিচে নামিয়ে রেখে ভাইয়ের দিকে ঘুরে বসে বলে ওঠে, সম্পর্ক আছে, তুই বুঝতে পারছিস না। শ্রাবণ কাঁধ নাচিয়ে না সূচক মাথা নেড়ে বলল। আরব দীর্ঘশ্বাস ছাড়ে, হতাশ গলায় বলে, আমি নামিরাকে ভালোবাসি, আমাদের বেশ কিছু না রিলেশন। ভাইয়া প্লিজ কিছু একটা করো। ওর হিটলার মা আর মামু এবার ওকে বিয়ে দিয়েই ছাড়বে। আমি বেকার একটা ছেলে, আমি কি করে এই মুহূর্তে নামিরা মায়ের সামনে গিয়ে দাঁড়াবো? তাছাড়া মাস্টার শেষ করে চাকরির জন্য বা বিজনেস জন্য ট্রাই করতেও এনার টাইম প্রয়োজন। না, এটা সম্ভব নয়। আমি নিজে কিছু করতে চাই ভাইয়া। আনন্দে চোখ জোড়া উৎফুল্ল হয়ে উঠল আরবের। হ্যাঁ, শ্রাবণের বুদ্ধিটা মন্দ নয়, সে এটাই করবে। কিন্তু নামিরার বিয়েটা আপাতত কি করে আটকাবে? কিন্তু ভাইয়া নামিরার বিয়েটা কি করে আটকাবো? কি করে? উদগ্রীব কণ্ঠে আরবের মন ফুরফুরে হয়ে গেল। ওর ইচ্ছে করছে ভাইকে জড়িয়ে ধরতে। এত ভালো পরামর্শ শ্রাবণ ছাড়া আর কেউই দিতে পারবে না। শ্রাবণের মতো এমন একজন ভাই পেলে সত্যি জীবন সার্থক। পরের দিন বেলা থাকতে থাকতে খান সাহেব এবং শ্রাবণ গিয়ে হাজির হলো নামিরার বাসায়। নামিরার মামুও বাসায় ছিলেন এ বেলায়। নামিরার বিয়ে নিয়ে তাদের টুকটাক প্রস্তুতি চলছে। ছেলে পছন্দ হয়েছে, কাল তারা নামিরাকে দেখতে আসবেন বলে জানিয়েছেন। তবে মাঝপথে নামিরার জন্য ঠিক করা এই পাত্রকে বাদ দিতে হলো খান সাহেবের কথা শুনে। তিনি তাদের পানে আত্মীয়তার হাত বাড়িয়ে দিলেন, জানালেন নামিরাকে তাদের আরবের জন্য নিতে চান তিনি। আরব ভালো ছেলে, নম্র ভদ্র, এমনকি ভবিষ্যতে ভালো কিছু করারও সামর্থ্য ওর মাঝে আছে। কেবল খান সাহেবের নাতির পরিচয় নয়, সে একসময় নিজের পরিচয়ে চলতে পারবে। আরবের বেকারত্ব নিয়ে নামিরার মামু প্রশ্ন করলে শ্রাবণ জানায় আরব পড়াশোনার পাশাপাশি তাদের পারিবারিক ব্যবসা সামলাচ্ছে। সেই হিসেবে আরব বেকার নয়। সব শুনে নামিরার মামুরও আর আপত্তি করার কোনো জায়গা রইল না। নামিরার মাও খুশি, মামুও খুশি। খান সাহেব জানালেন সবার এক্সামের পার্ট চুকে গেলে আরব আর নামিরার এঙ্গেজমেন্ট হবে। আপাতত ওরা শান্ত মনে পরীক্ষার ঝামেলা শেষ করুক। আমার বাচ্চা লাগবে। আবার বাচ্চা? থতমত খেয়ে বিস্মিত স্বরে আওড়ায় শ্রাবণ। কারফিউ জারি করেছে ঈশা। যতদিন শ্রাবণ বাচ্চার জন্য রাজি না হয় ততদিন সে কোনো মতে অন্য মুখে তুলবে না, এমনকি জলস্পর্শ নয়। তিতিরের প্রেগনেন্সির 7 মাস পূর্ণ হলো আজ। ঘরে ছোটখাটো একটা আয়োজন করা হয়েছে তিতিরকে বড়দের দোয়া ও ভালোবাসা করায়ত্ত করার জন্য। দিনের শুরু হতে সবাই এই ছোট্ট আয়োজনটুকু হাতে হাতে শেষ করেছে তিতিরের 2 ভাই। বোনরাও এখনো পিছিয়ে নেই কোনো কিছুতে। কাজ করতে করতে আপাতত ক্লান্ত শ্রাবণ। ঘরে ঝুঁকে বিছানায় গা এলিয়ে দিতে রেকর্ডিংয়ের ন্যায় বেজে উঠল ঈশা। ফুল চার্জড হয়ে মন খারাপের সুরে বলল কথাটা। হ্যাঁ, বাচ্চা। আবারও শুনতে চাও? আমার বাচ্চা লাগবে, নয়তো আমি বাড়ি ছেড়ে চলে যাব। মুখ ভার করে অন্যদিকে ফিরে বসলো ঈশা। শ্রাবণ দীর্ঘশ্বাস ছাড়লো। এখন বাচ্চা? ঈশার পড়াশোনার মাঝামাঝি শ্রাবণ কিছুতেই বাচ্চা নিতে রাজি নয়। অ্যাটলিস্ট অনার্স কমপ্লিট হলে ভেবে দেখবে সে। ও গড, এই মেয়েকে নিয়ে আমি কই যাব? তোমাকে কোথাও যেতে হবে না, হবে না যেতে। আমিই চলে যাব অনেক দূরে, বহু দূরে। এদিকে এসো। বুকের উপর
ওর হাত চেপে ঈশাকে ডাকলো শ্রাবণ। ঈশা একবার চেয়ে পুনরায় ফিরে গেল অন্যদিকে, অর্থাৎ সে আসবে না। তাই শ্রাবণ ঈশার হাত টেনে নিয়ে এলো বুকের উপর। ঈশার মাথাটা বুকের সাথে চেপে ধরে রাখলো কিছুক্ষণ। ঈশা তবুও শান্ত হলো না, অশান্ত মনে হাঁসফাঁস করতে লাগলো। শ্রাবণ ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে অনুদ্ধত গলায় বলল, বাচ্চা লাগবে হুম এখনই? হুম আর পড়াশোনা? পড়াশোনা লাগবে না, চাই না। তাহলে শুরুতেই বন্ধ করে দিতে। অযথা এত টাকা খরচ করে পড়া কেন? ঈশার মুখ ভার হয়ে গেল দ্বিগুণ হারে, ছিটকে সরে গেল শ্রাবণের বুক থেকে। তীব্র বিস্ময় নিয়ে শুধাতে চাইলো, তুমি আমার টাকার খোটা দিচ্ছ? কিন্তু পারল না। তার আগে শ্রাবণ ওর ভুল ভেঙে বলে উঠল, আমাদের জীবনের কোনো কিছুকেই তুচ্ছ করে দেখা উচিত নয়। একটা আগে শেষ করো, পরেরটা আপনা আপনি চলে আসবে। ঈশা মানতে পারল না শ্রাবণের কথাটা, তবে এটাও বুঝে গেল ও না খেয়ে মরে গেলেও শ্রাবণ বাচ্চার জন্য রাজি নয়। সকাল থেকে কিছু খাওনি, সবই কিন্তু চোখে পড়ে আমার। এসব অনিয়ম আমার কাছে চলবে না। এবারের কথাটা একটু গম্ভীর হয়ে বলল শ্রাবণ। ঈশা দমে গেল, রাগ বা অভিমান কোনোটাই আর প্রকাশ করতে পারল না। তার আবদার, অভিমান কিংবা বাচ্চামো সবটাই শ্রাবণের গম্ভীরতার আগে। শ্রাবণ দুম করে রেগে গেল। তার কপালে যে শনি আছে সেটা ঈশার অজানা নয়। চলো, খাবে কিছু? শ্রাবণ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কথাটা বলতে বলতে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে ছিটে দিয়ে এসে ঈশাকে নিচে নিয়ে গেল। নিচে আসতেই খান সাহেবের মুখোমুখি হলো দুজন। ঈশা পাশ কাটিয়ে চলে গেল রান্নাঘরে। শ্রাবণ বসলো খান সাহেবের সাথে। খান সাহেব চিন্তান্বিত হয়ে কথা পারলেন, আজ নীলার বিয়ে কার্ড পাঠিয়েছে করছে। আচ্ছা, তাই নাকি? এ তো বেশ ভালো কথা। হ্যাঁ, যাবে তোমরা? আমরা বলতে তুই যাবে না? আমার শরীরটা কদিন ধরে বেশ খারাপ যাচ্ছে, আমি যেতে পারবো না। খান সাহেবের শরীর খারাপ, অথচ শ্রাবণ জানে না। শ্রাবণ উত্তেজিত হলো খানিক, অস্থির গলাতে জিজ্ঞাসা করলো, তোমার শরীর খারাপ অথচ আমাকে কেউ জানালো না? ব্যস্ত হয় না দাদা ভাই, এই বয়সে এসব একটু আধটু হয়েই থাকে। না দাদাজান, শারীরিক অসুস্থতা কোনো হেলাফেলা করার জিনিস নয়। তুমি চলো, আমি এখনই তোমায় ডক্টরের কাছে নিয়ে যাব। শ্রাবণ খান সাহেবের হাতটা ধরে উঠাতে চাইলে তিনি বারবার না করতে থাকেন। শেষ অবধি শ্রাবণ পারে না তার সাথে, হার মেনে বলে, ঠিক আছে, আজ না হোক কাল বা পরশু আমি তোমাকে নিয়ে যাব। অমিতকে চিনো তো, আমার বন্ধু? রূপার ছেলে। হ্যাঁ হ্যাঁ, ও এখন বড় ডাক্তার, কদিন আগেই ডিগ্রি পাস করেছে। অনেক দিন ধরে বলছে দেখা করতে। কাল তোমাকে নিয়ে যাব, না করবে না একদম। তুমি অযথায় ব্যস্ত হচ্ছ। আমি কোনো কথা শুনবো না। দু হাতে দুটো শাড়ি ঈশার, একটা ফুল ব্ল্যাক আর একটা অন্যটা ফুল রেড। গাঢ় লাল রঙে ঈশাকে বরাবরই নতুন বউ মনে হয়, তাই সে খুব ভালো করে জানে শ্রাবণ তার জন্য কোন রংটা বাছাই করবে। রেড? একবার দেখেই বলল শ্রাবণ। ঈশা মুচকি হেসে কালো শাড়িটা আলমারিতে তুলে রেখে বলল, জানতাম তোমার পছন্দ মুখস্থ হয়ে গেছে আমার। তাই নাকি? তাহলে সারাক্ষণ বাচ্চা বাচ্চা না করে আমার মনের কথাটা মেনে নিলেই তো পারো। হুম এই যে কথা বন্ধ হয়ে গেল। আচ্ছা, আমি কি তোমার খারাপ চাই বলেই বলি? তুমি কি বোঝো না? বুঝি। তাহলে মুখ ভার হয়ে গেল কেন? এমনি। তিতিরের হাইয়েস্ট আর 2 মান্থ নতুন সদস্য অলরেডি আসছে আমাদের বাড়িতে। ওকে নিয়েই আমরা সবাই মেতে থাকবো। ওকে আমাদের পর বলো। না, যত যাই বলা হোক এই বিষয়ে ঈশার মন পাবে না শ্রাবণ। এই কথা সে খুব ভালো করেই জানে, তাই মন ভুলাতে এগিয়ে যায় ঈশার সন্নিকটে। কাছে টেনে বারংবার তাকে ছুঁয়ে দেয় ভালোবাসার গভীর স্পর্শে। ঈশা ক্ষণকালের জন্য ভুলে যায় সব কথা। শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো ঈশা। শ্রাবণও রেডি, সাদা শার্টের উপর ডার্ক রেড ব্লেজার জড়িয়ে নিল। চুলগুলো ঠিক করতে করতে আর চোখে তাকালো ঈশার পানে। ঈশা তার লম্বা কেশগুলো খোপা বেঁধে নিল। গলায় পড়লো বড় পাথরের কাজ করা একটা নেকলেস, কানে তারই টপ ডুল। মুখে সামান্য পাউডার ঘষে ঠোঁটে হালকা রঙের লিপস্টিক দিয়ে পাশে তাকাতে চোখে চোখ পড়ল শ্রাবণীর। ঈশা ভ্রু কুচকায়। তাকিয়ে আছো কেন? কিছু কি কম হয়েছে? শ্রাবণ কিছু বলে না, সে চোখের তৃষ্ণা মেটাতেই চেয়ে থাকে। ততক্ষণে ঈশা আরেকবার দেখে নেয় নিজেকে। কিছু কম হলো কিনা পরক্ষণেই ভ্যাবাচেকা খাওয়া গলায় বলল,
পুনরায় আয়নার দিকে নিজেকে দেখতে দেখতে জিজ্ঞাসা করে ঈশা। শ্রাবণ ওর অস্থিরতা দেখে মুচকি হাসে। নিজেদের মাঝে সামান্য দূরত্বটুকু ঘুচিয়ে নিয়ে 1 ইঞ্চি ব্যবধানে দাঁড়ায়। ঈশার সম্পূর্ণ মুখপেবর নিজের 2 হাতে নিয়ে সামান্য উঁচিয়ে ধরে তার মুখোমুখি। ঈশা ভরকে যায়, চোখ জোড়া গোল গাল করে তাকায় তার দিকে। চুমু খেতে ইচ্ছে করছে। তোমার নির্লজ্জ অধৈর্যরা নিরলস নিমন্ত্রণ জানাচ্ছে আমাকে। ঈশার বক্ষস্থল শিহরণে মুষড়ে গেল। লজ্জায় কঠিন আকারে লাল বর্ণ ধারণ করলো তার গাল। উফ, ছাড়ো তো, ওদিকে দেরি হয়ে। ছাড়তে পারছি না তো। আমি ছাড়িয়ে দিচ্ছি। না, আগে চুমু, তারপর বাকি সব। না, এখন কিছু নয়, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। জোর করে নিজেকে ছাড়িয়ে নিল শ্রাবণের থেকে। শ্রাবণ চোখ দিয়ে শ্বাসে বোঝালো, যখন ধরবো তখন কেঁদেও কুল পাবে না। ঈশা ওসবে একদমই পাত্তা দিল না। সে নিজের কাজে মনোনিবেশ করলো। নিজের শাড়ির সাজ সব ঠিকঠাক করে শ্রাবণের ব্লেজার ঠিক করে বের হলো একসাথে। নীলাশের বিয়েতে গুরুজনের বাদে সবাই এলো। শ্রাবণ, ঈশা, আরব, তানি, তুতুন, এমনকি তিতিরও। তিতিরের সারাক্ষণ কেবল শুয়ে না হয় বসেই কাটাতে হয়, সেই কথা ভেবে শ্রাবণ বোনকেও নিয়ে এলো। মা অবশ্য বারণ করেছিল, এত হইচইয়ের মাঝে অসুবিধা হতে পারে তিতিরের, কিন্তু কেউ শোনেনি বারণ। কখনো কখনো মায়েদের দুশ্চিন্তাতেই যেন সন্তানের আনন্দ লুকিয়ে থাকে। এই বেলাতেও সেটাই হলো। নীলাশা এমনিতেই ভয়ানক রূপবতী, আর আজ যেন সৃষ্টিকর্তা দ্বিগুণ রূপে ফুটিয়ে তুলেছেন তার সৃষ্টিকে। নীলাশার উপরের ঘরে দেখতে এলো ঈশা আর বাকিরা। ঈশা তিতিরকে ধরে ধরে সিঁড়ি পার করালে ইতিমধ্যে সব সিঁড়ি পেরিয়ে নীলাশার রুমের সামনে চলে যায় তানি। নীলাশার রুমের সামনে পৌঁছালেও রুমে ঢুকলো না সে। আপাদের জন্য অপেক্ষা করতে লাগলো, তবে সেই অপেক্ষা কেউ একজন দীর্ঘায়িত করতে দিল না। হাতে হ্যাচকা টান খেয়ে ওখান থেকে উধাও হয়ে গেল তানি। ঈশারা উপরে উঠতে উঠতে তানিকে আর খুঁজে পেল না, তাই আর অপেক্ষা না করে ঢুকে পড়ল নীলাশার রুমে। তানির পেছনে বড় একটা আলমারি, আর সেই আলমারির সাথেই লেপ্টে আছে তানি। শ্বাস প্রচণ্ড গতিতে ওঠানামা করেছে, চোখ জোড়া বন্ধ কোনো অজানা ভয়ের সূত্রপাতে, হাত জোড়া মুষ্টিবদ্ধ, তবে কারোর সুঠাম বাহুর নিকট অবরুদ্ধ। ঠিক 17 দিন 18 ঘন্টা অ্যান্ড মোস্ট প্রবাবলি 30 মিনিট, নো 31 মিনিট তুমি আমাকে টানা ইগনোর করেছো। রিজনটা আমি জানতে পারি? খুব কাছ থেকে একটা পরিচিত গন্ধ নাকের ডগায় বাড়ি খেলো তানির। সঙ্গে সঙ্গে তার পরিচিত কণ্ঠস্বর এক অদ্ভুত শিহরণ সৃষ্টি করলো তার সর্বাঙ্গে। বুকের ভেতরটা ডাক চিৎকার পারছে অনবরত, তাই না চাইতেও চোখ জোড়া মেলে সামনে তাকাতে আরেকটু বড় সড়ো ধাক্কা খেলো। রাখতে চাইলো রণচণ্ডীর ন্যায়, কিন্তু পারল না। আরাফের কঠিন অধিকারবোধ তার রাগকে শুষে নিল। তানির হাত জোড়া পেছনে মুচড়ে রেখেছে আরাফ। কারণটা খুবই সহজ, এই মেয়ের মুখের চেয়ে হাতটা বেশি চলে। আরাফ তানির হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরলে তানি ব্যথায় কুকিয়ে উঠল। আরাফ সঙ্গে সঙ্গে বলে উঠল, যে প্রশ্ন করা হয়েছে শুধু তারাই উত্তর দেবে। ভাই বলতে তানি শ্রাবণকেই বুঝিয়েছে। জানে আরাফ, শ্রাবণকেও সেও তো ভয় পায়, তবে কথায় আছে না, পেয়ার কিয়া তো ডারনা কিয়া। হ্যাঁ, ভালোই তো বাসে সে তানিকে। এই রাগী আর মিষ্টি পাগলি মেয়েটাকে সে ভালোবেসে ফেলেছে, আর এই কথাটা বলেছিল সে তানিকে। আর তারপর থেকে আজ 17 দিন যাবৎ তানি তাকে সমানে ইগনোর করে যাচ্ছে। কি পাষাণ মেয়েটা। ছাড়বো, তার আগে তোমাকে বলতে হবে আমাকে কেন ইগনোর করা হচ্ছে। হক চকিয়ে গেল আরাফ। তো তুমি মেয়ে না ডাকাত? কি সহজ স্বীকারোক্তি তানির। আরাফ কপাল কুঁচকে ফেলল। এবার সে তানির হাত ছেড়ে কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে ধরে বলল, ওকে, তাহলে আমি প্রুফ করে দিচ্ছি তুমি ডাকাত নাকি মেয়ে। আরাফের স্পর্শে কেঁপে উঠল তানি, তার চোখ ছানা বড়া। আরাফ এক হাতে তানির কোমর জড়িয়ে ধরে অন্য হাতে তুলে আনলো তানির লম্বাটে মুখ বিবরে। তানি পুনরায় কেঁপে উঠল, তার গলা শুকিয়ে কাঠ কাঠ হয়ে গেল। নিজের অজান্তেই পূর্বের ন্যায় তারা চোখ জোড়া বন্ধ হয়ে গেল। আরাফ মুচকে হাসল। তানির চোখ মুখের অস্থিরতা মেপে আরেকটু কাছে এগিয়ে এলো। তানির নিঃশ্বাস ক্রমশই ভারী হতে লাগলো, ঘন হতে থাকলো। আরাফ সবটাই পর্যবেক্ষণ করে যাচ্ছে সন্তর্পণে, আর মুচকে হেসে যাচ্ছে। আমি তোমার অনুভূতি হতে চাই তানি, আমি তোমার অনুভূতিতে মিশে যেতে চাই, আমি তোমার হৃদয়ের স্পন্দন হতে চাই, আমি তোমার হৃদয়ের যন্ত্রের মালিক হতে চাই।
আমাকে একটা সুযোগ দাও, আমি একটা সুযোগ চাই। আমি তোমাকে আমার ভালোবাসায় রাঙিয়ে তুলতে চাই। আমি চাই তুমি আমার হও। ছিটকে কয়েক কদম পিছিয়ে গেল তানি। ঘন নিঃশ্বাস বিসর্জন দিতে দিতে চোখ তুলে তাকালো আরাফের পানে। আরাফ অসহায় চোখে তাকিয়ে আছে ওরই পানে। কি করুণ তার চাহনি, যেন এই ভালোবাসার অভাবে তার মৃত্যু হবে। তুমি কি কিছু বলতে চাও না? কিন্তু কেন? আরাফ থমকে গেল। তানি তাকে ভালোবাসে না, সত্যিই কি বাসে না, নাকি বাসতে চায় না? তার কোনো কমতে কি তানিকে বাধা দিচ্ছে ভালোবাসতে? আমাকে ভালো না বাসার কারণ? তোমার কি অন্য কাউকে ভালো লাগে? কিছু তো একটা জানতে হবে তোমাকে। সব কিছু জানি না বলে এড়িয়ে গেলে তো হবে না তানি। আমি তোমাকে ভালোবাসি। আরাফ স্তব্ধ হয়ে গেল। এরকম হয় নাকি? ভালোবাসা আবার বিরক্তিকর বস্তু হয়? কি আজব! ভোর 6টায় অ্যালার্মের বিপরীতে যদি কাকের ওই বিশ্রী গলার কাকা আওয়াজ শুনতে হয়, তবে যে কারোরই মেজাজ তুঙ্গে চড়ে যাবে। ইশারও তাই হলো। বিরক্তির স্পষ্ট ছাপ কপালের শীর্ষে নিয়ে উঠে বসলো। শীতের দিন, দিবস যতটা ব্যস্ত সমস্ত হয়ে ছুটে যায়, রজনী ততটাই ধীরগতিতে কদম ফেলে। তাই সকাল 6টায় শীতের দিনে ভোর রাত। উষ্ণ বিছানা ছেড়ে উঠতে বড্ড আলসেমি লাগছে ঈশার, তবুও ছাড়তে হলো। চোখ ডলতে ডলতে উঠল সে। অলস পায়ে হেঁটে গেল ব্যালকনিতে। গার্ডেনে পাহাড় সমান একটা আম গাছ। কাকটা ওখানেই বাসা বেঁধেছে। বাসা বেঁধেছিল ভালো কথা, এমন কাকা করে ঘন্টা বাজিয়ে লোকের ঘুম হারাম করা থেকে খুব জরুরি। পানি ছুঁড়ে মারল ঈশা। কাকটা সরার নামই নিচ্ছে না, কেমন পাষাণের মতো ডেকেই যাচ্ছে। মেজাজ খারাপ হলো ঈশার। এ কেমন বিচার সাত সকালে? খিদে পেয়েছে তোর? খাবার খাবি? ডাকিস না মা, অসহ্য হচ্ছে খুব। পাগলের ন্যায় একা একা প্রলাপ বকে যাচ্ছে কাকের সহিত। কতক্ষণ পর পুনরায় নতুন করে বিরক্ত হয়ে রুমে চলে এলো। ভাবছে আবারও শোবে, কিন্তু শুলো না। বিছানা হাতড়ে ওনার ফোনটা নিয়ে চলে গেল নিচে। চা বানাবে। চা খেতে খেতে শ্রাবণকে কল দিবে। দুদিন আগে মানুষটার সাথে শেষ কথা হয়েছে। আজ দুদিন ধরে কাজের চাপে একদমই লাপাত্তা। শীত শীত লাগছে ঈশার। ওনার না এনে চাদর টানলে বেশি উপকার হতো, কিন্তু পুনরায় পা চালিয়ে রুমে যেতে ইচ্ছে করছে না। তাই ওসব ভাবনা ছেড়ে নিচে চলে এলো। আজকের দিনে শুরুটাই কেমন এলোমেলো লাগছে, কেমন অদ্ভুত। যেন ডিসেম্বর বেদনা ছড়িয়ে পড়েছে সারা ঘরময়। শেষ সিঁড়িটা পার করতে কেমন হোঁচট খেয়ে পড়তে নিল ঈশা। পড়ল না। সাহায্যের জন্য হাতের কাছে পেয়ে গেল কিছু একটা। বুকে হাত চেপে বড় করে দম দিল ঈশা। ওরে বা দোষ কি? এই সাত সকালেও ঘরটা কেমন আমাবস্যার ন্যায় হয়ে আছে। আর একটু হলেই যেত পড়ে। কে কে ওখানে? বুকের ভেতরটা ধড়াক করে কেঁপে উঠল ঈশার। ফাঁকা ঘরে যে কোনো কিছুরই শব্দ বড্ড জোরে হয়, আর সেটা যদি হয় কারো কথা, ঝনঝন করে বেজে উঠল। ঈশা চোখ বড় বড় করে সম্মুখে তাকালো। সিঙ্গেল সোফাটায় অন্ধকারে বসে আছে কেউ। ঈশা নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। এমন কাক ভরে নানাজান ব্যতীত কেউ নয়। ও প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে গলা ছাড়লো। ঈশা জবাবের আশায় রইল, কিন্তু এরপর আর কোনো জবাব এলো না সামনের দিক থেকে। ঈশা ভাবলো নানাজান নামাজের পর অনেক দোয়া দুরুদ পড়েন, হয়তো তাই পড়ছেন। তাই আর ওসবে নিজেকে বেশি ঘাটালো না। খুব সাবধানে চলে গেল রান্নাঘরে। গ্যাস অন করে পানি বসালো। ফের ক্যাবিনেটের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনটা হাতে নিল। এবার সে শ্রাবণকে কল করবে। দুটো দিন খুব সহ্য করেছে, আর করবে না। কাজে গেলে বাড়িতে বইয়ের কথা একদমই ভুলে যায়। অদ্ভুত পুরুষ মানুষ। ঈশা ডায়াল করবে শ্রাবণের নাম্বারে। এমন সময় হন্তদন্ত হয়ে ছুটে এলো কেউ। ঈশা দ্বিতীয়বারের মতো ভয়ে চমকে উঠল। বড় মামি? আফিয়া বেগম ঢুকলেন রান্নাঘরে। তিনি পেছন থেকে ঈশার গলা পেয়ে দাঁড়িয়ে পড়লেন, হাতে পানির খালি গ্লাস। ঈশা সেদিকে একবার দেখে প্রশ্নবিদ্ধ মুখ করে আফিয়া বেগমের দিকে তাকালে আরো ভীত হলো। চোখ মুখ কেমন শুকিয়ে আছে আফিয়া বেগমের, যেন 3 রাত নির্ঘুম কাটিয়েছে মানুষটা। কি হয়েছে? তোমার চোখ মুখ এমন লাগছে কেন? পানি লাগবে? শেষ প্রশ্নটি ঈশা আফিয়া বেগমের খালি গ্লাসটিকে নির্দেশ করে জিজ্ঞাসা করলো। আফিয়া বেগম নিরুৎসাহিত ঈশার উৎকণ্ঠায়। সে
সেসবে কান না দিয়ে ঈশার হাতটা চেপে ধরে সামনের দিকে খানিকটা টেনে নিয়ে বিপন্ন গলায় বললেন, শ্রাবণকে একবার কল দে তো মা। কাল তুলতে যত দ্রুত সম্ভব বাড়ি আসতে বলবি, বাবার শরীরটা বাড়াবাড়ি হচ্ছে।